দর্শক দেখছেন একাত্তর সংযোগ। আমি খন্দকার আজিজুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনাদের যে ইআইএ রিপোর্টটি করা হয়েছিল সেখানেই বলা হয়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1834 একর জমি অধিগ্রহণ করা হয়, যার 95% হচ্ছে কৃষি জমি, যেখানে ধান, গবাদি পশু পালন বা চিংড়ি চাষের কথা বলা হয়েছে এবং প্রায় 8000 লোকের মানে এই প্রকল্পের ফলে 8000 লোকের জীবিকা উচ্ছেদ হয়ে যাবে। এই যে এত বিপুল সংখ্যক লোককে কর্মসংস্থান থেকে সরিয়ে দেওয়া বা জীবিকা উচ্ছেদ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1834 একর জায়গা একর করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি 1320 না, আরো 1320 হবে। এই প্রথম পর্বে 1320, পরবর্তী পরে 1320। আর এখানে সর্বনিম্ন পপুলেশন ডেন্সিটি সর্বনিম্ন 150টার মতো, 50 জনের মতো ফ্যামিলি এখান থেকে সরানো হয়েছে। যাদেরকে সরানো হয়েছে এটা 2টো বিল্ডিং আর 3টা টিনের ঘর, বাকি সব বলা হয় এলাকার ভাষায় ঘইঘর, অর্থাৎ গোলপাতার ছাউনির ঘর। আপনি বলছেন 150 জনের জীবিকা আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বা জীবিকা উচ্ছেদ করা হয়েছে বা মানুষকে সরিয়ে ফেলা হয়েছে 150 জন। 150 জন না, 150টা ফ্যামিলি, 150টি ফ্যামিলি এখানে। এবং সেখানে তাদের বাড়িঘরের, এটা বললাম যে এগুলা ওই পাহারা দেওয়ার জন্য গইঘর বা গোলপাতার ঘরের ছাউনি, এই জাতীয় জিনিস। তাদেরও তো একটা জীবিকার সংকট তৈরি করা হলো, সেক্ষেত্রে সেই বিষয়গুলোকে নিয়ে কিছু কি ভাবা হয়েছে? তাদেরও তো একটা জীবিকার সংকট। হ্যাঁ, তাদের জন্য আমরা আমাদের অন্তর্ভুক্ত আছে, আমরা কি কি করব তাদের জন্য। যে শিক্ষা উপযুক্ত তাদেরকে সেখানে চাকরি দেওয়া হবে, লোকাল ডেভেলপমেন্ট কাজ করা হবে। আমাদের সেখানে ওই প্লান্টের একটা অংশ সরকারই নির্ধারণ করে দিয়েছে যে বিদ্যুতের 0.03 পয়সা হারে যে বিদ্যুৎ বিল হবে, এই হারে ওই লোকাল ডেভেলপমেন্টের জন্য রাখা হবে। সুতরাং এই টাকা দিয়ে রাস্তাঘাট উন্নয়ন করতে পারবে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই ইআইএ রিপোর্টে বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 142 টন সালফার ডাই অক্সাইড এবং 85 টন নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হবে, যা ওই এলাকার পরিবেশের উপর একটা ব্যাপক ক্ষতিকর প্রভাব রাখবে এবং বাংলাদেশ পরিবেশগত ক্ষতিগ্রস্ত একটি দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং যারা দাতা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে সাহায্য দেয়, অনেকেই ধারণা করছেন যে তখন তারা এবং দেশের মধ্যে প্রকল্প করার ফলে বাংলাদেশ তাদের বিরাগ ভাজন হবে। ডক্টর আহসানিজ মনসুর, আমি একটু জানতে চাচ্ছি, কারণ লাওস বা কম্বোডিয়াতে আমরা দেখেছি এ ধরনের প্রকল্প করার ফলে জাইকা বা নোরাডের মতো দাতা সংস্থাগুলোর কাছে তারা বিরাগ ভাজন হয়েছিল। আপনি কি মনে করেন তাহলে বাংলাদেশও কি বিরাগ ভাজন হয়ে যাবে এই দাতা সংস্থাগুলোর কাছে? না, আমি দাতা সংস্থাদেরকে অতখানি গুরুত্ব দেব না। এই জন্য যেটা আমাদের সরকারি দ্বিপাক্ষিকভাবে দুই সরকার কর্তৃক বাস্তবায়িত প্রকল্প এবং দাতাদের অনেক সময় ওভার সেন্সিটিভিটি থাকে। এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের স্বার্থই প্রাধান্য দেওয়া উচিত। এবং আমি একটু আগের ব্যাপারেই যাব যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দক্ষিণাঞ্চল এখনো এমন একটা এরিয়া যেখানে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ। যদি কোনো প্রকল্প করতে হয় এই ধরনের বড় ওই এলাকাতেই করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু কারণ কয়লা ভিত্তিক প্রকল্প যে আমাদের ঢাকার আশেপাশে হতে পারবে না, উত্তর দিকে হতে পারবে না খুব বেশি, এখানেই করতে হবে। এখানেই সবচেয়ে কম লোক ডিসপ্লেসড হবে। আমাদেরকে যেটা ভাবতে হবে যে এই যে 1350, 26, 2700 মতো মেগাওয়াটের মতো ইলেকট্রিসিটি, এইটার মাধ্যমে আমরা কত হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো, আমরা কত জিডিপিতে কতখানি ভ্যালু অ্যাড করতে পারবো, সেই জিনিসটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা শুধুমাত্র ওই বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ডিসপ্লেসমেন্ট ইস্যু দেখলাম আর আমরা সারা দেশব্যাপী যে কর্মযোগ্য সৃষ্টি হবে সেটাকে আমরা দেখব না। সেটা কিন্তু আমাদের খুব, আমি বলবো, ক্ষুদ্র পরিসরের একটা আয়োজন বলে আমি মনে করি। আমাদেরকে বৃহত্তর প্রেক্ষাপটে এটা দেখতে হবে, বড় ল্যান্ডস্কেপে। ক্ষুদ্র পরিসরের আয়োজন আপনি কি বলবেন? সুন্দরবনের কাছে যে বিদ্যুৎ কেন্দ্র যদি হয়, সেই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন ধ্বংস করার যে উপাদানগুলো এর মধ্যে থেকে তৈরি হচ্ছে, তাতে সুন্দরবন একটা বড় ধরনের একটা অসংখ্য প্রাণ এখানে থাকার ফলে একটা মহাপ্রাণের শক্তি আছে সুন্দরবনের মধ্যে। তার ফলে এটা প্রত্যেকটা প্রাকৃতিক বিপর্যয়ে, আপনার গত প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় 3 থেকে 5 লক্ষ মানুষকে রক্ষা করেছে। তার মানে আপনি যদি সুন্দরবন না থাকে, তার অর্থ হচ্ছে আপনি প্রত্যেকটা প্রাকৃতিক বিপর্যয়ে 3 থেকে 5 লক্ষ মানুষের জীবন আপনি উৎসর্গ করছেন। তো এটা যদি 1320 মেগাওয়াটের বিদ্যুৎ যদি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, আই উইল বেগ টু ডিসপিউট রাইট হিয়ার। আপনি যেটা ফ্যাক্টটা বললেন এটা একটা ওয়ান সাইডেড আনফাউন্ডেড ফ্যাক্ট। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এনভায়রনমেন্টাল যে স্টাডিটা করা হয়েছে এটা কোয়ালিটেটিভলি করা হয়েছে কিনা। যদি এটা কোয়ালিটি না থাকে, এটা থার্ড পার্টি ভ্যালিডেশন। আমার কথাটা আমি শেষ করি। না, আমি একটু বলে দিই, কারণ আপনি যে বললেন যে 50 লক্ষ লোকের অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে, ওটা অল অফ দোজ আর
কল্পনা প্রসূত। হ্যাঁ, তো কল্পনাটা হচ্ছে যে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, এইটাকে আপনার সেটা আমি কল্পনা বলি নাই। এটা কল্পনা মনে হচ্ছে না আপনার, কারণ কিন্তু ক্ষতি হলে পরেই যে 50 লক্ষ লোক মরে না, যাবে তাও না। ক্ষতি হওয়া মানে হচ্ছে যে ধরনের ক্ষতি, ক্ষতি তাতে extent টা দেখতে সুন্দরবনের সেই প্রতিরক্ষার যে ক্ষমতা, ডক্টর সেই আহসানিজ ক্ষমতাটা মনসুর তার থাকবে। মানে এবং না, আমি অধ্যাপক কথাটা আলী শেষ করি, কারণ এটা তো ওনার বিশ্বাস যে এটা ক্ষতি হবে না। না, আমি সেটা বলি নাই, আমি যদি আগে ক্ষতি- বলছি আমার এটা কথাটা third হচ্ছে, party validate আমার যে কথাটা, এটা তো আমার ব্যক্তিগত কথা না, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের একটা টিম 1 বছর ধরে সেখানে কাজ করে যে ফাইন্ডিংস, তাতে পরিষ্কার আছে যে সুন্দরবনে সার্ভাইভ করা কঠিন হবে যদি এই বিদ্যুৎ কেন্দ্র কন্টিনিউ করে। দ্বিতীয়ত, আমি যে এর আগে যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, এটার উত্তরটা দেওয়া উচিত। তিনি বলেছেন যে গত সরকারের সময় আমরা কোথায় ছিলাম, সেটা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই ওনাকে, ওনার মাধ্যমে আরো যারা এই প্রশ্নটা আছে, যে গত 4 দলীয় জোট সরকারের সময় জাতীয় কমিটির 3টা লং মার্চ হয়েছিল, এবং সেই 3টা লং মার্চের মধ্যে একটা ছিল গ্যাস রপ্তানির বিরুদ্ধে, এবং সেই লং মার্চের মধ্যে দিয়ে গ্যাস রপ্তানির বিরুদ্ধে আন্দোলন যদি সেই সময় শক্তিশালী না থাকতো, আজকে বাংলাদেশে যে পরিমাণ লোডশেডিং আছে তার দ্বিগুণ পরিমাণ লোডশেডিং থাকতো। প্রতিদিন 50 কোটি ঘনফুট গ্যাস বাংলাদেশ থেকে রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা এই লং মার্চের মাধ্যমে ঠেকানো হয়েছে। কিন্তু অধ্যাপক আনু মোহাম্মদ, এই যে প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম যে এই যে উন্নয়নের সাথে পরিবেশের যে বিরোধ, তারপরে আমরা দেখতে ফুলবাড়ি পাচ্ছি গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে যে ফুলবাড়ি চুক্তি হয়েছিল, তার সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে, অভিনন্দন জানিয়ে সেই ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। সুতরাং গত সরকারের সময় জাতীয় কমিটি গ্যাস রপ্তানি, ফুলবাড়ি এবং এই চট্টগ্রাম পোর্ট নিয়ে একটা জালিয়াতি চুক্তি হয়েছিল, সেটাকে প্রতিরোধ করেছিল। সুতরাং গত সরকারের সময় জাতীয় কমিটি কোথায় ছিল, এই প্রশ্নটা যে ধন্যবাদ অধ্যাপক আলী মোহাম্মদ। আমরা উন্নয়ন এবং পরিবেশের বিষয়টা আমি একটু বলতে চাই, আপনি যেটা খুবই সংক্ষেপে, আমার হাতে সময় নেই একদম। কারণ বৃহত্তর পরিসরে বিদ্যুৎ আমাদের তো অবশ্যই দরকার, কিন্তু বিদ্যুৎ যাতে বাংলাদেশে কম দামে নিরবচ্ছিন্নভাবে হয়। আজকে বাংলাদেশে যে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে, সেটা মেরামত করলে 1700 মেগাওয়াট আসে, আর সেখানে 1320 মেগাওয়াট করার জন্য একটা সুন্দরবনের মতো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো মেরামত করতে গেলে তো সেই কিছু সময়ের জন্য আমাদের বিদ্যুতের ফ্লোটা তো স্থগিত থাকবে। আমি শুধু একটি প্রশ্ন, শেষ প্রশ্ন ডক্টর আহসানিজ মনসুর আপনার কাছে করতে যাচ্ছি। এই প্রকল্পটি করা হয়েছিল ভারত বাংলাদেশ অংশীদারিত্বের ভিত্তিতে, এবং বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি নামে একটি কোম্পানিও গঠন করা হয়েছে, কিন্তু এই বিরোধিতার ফলে জনগণের একটা পারসেপশন তৈরি হচ্ছে, ভারত বিরোধী একটা পারসেপশন তৈরি হচ্ছে। আমি জানতে চাচ্ছি এই বিদ্যুৎ কেন্দ্রটি করার ফলে ভারতে কেন করা হচ্ছে না, ওদের এলাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে কেন করা হচ্ছে? এমনিতেই বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভারত বিরোধী কার্ড আছে, এটা কি নতুন করে আরো কোনো কিছু তৈরি করবে? আমি ডক্টর আহসানিজ মনসুরকে জানতে আমি চাচ্ছি। বলি না, এটা বাংলাদেশে করা প্রয়োজন, কারণ এই কারণে যে আমরা চাই আমাদের বিদ্যুৎ কেন্দ্রের উপর আমাদের অধিকারটা থাকুক। ভারত থেকে তো আমরা আমদানি করতেই পারি, এবং আমদানি করতেও যাচ্ছি। আমাদের অধিকার থাকার কথা, আমাদের অধিকার যেটাকে বলে আমাদের জ্বালানি নিরাপত্তা বিষয়টাও আমাদের চিন্তা করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আর একেবারেই সময় নেই। ডক্টর আহসানিজ মনসুর, অধ্যাপক আনু মোহাম্মদ এবং খন্দকার আজিজুর রহমান আমার সাথে আজকে ৭১ সংযোগে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।